জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, যতই কঠিন সময় আসুক না কেন, যতই সময় জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাক না কেন, কখনোই হাল ছাড়া যাবে না। জীবনের একটা নিদারুণ বাস্তবতা আপনাকে বলি, আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দিই যেখান থেকে আর একটু এগোলে হয়তোবা আমরা সফল হয়ে যেতাম, হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত, আমাদের জীবনে পরিবর্তন আসতো। আসলে কি বলতো, আমরা মূলত প্রত্যেকেই এমনটা চাই। আমরা চাই যে আমাদের রেজাল্ট দ্রুত আসুক, আমরা চাই যে আমরা পরিশ্রম কম করব কিন্তু রেজাল্ট বেশি আসবে, আমরা চাই যে আমরা যেটা চাইছি সেটা সবসময় দ্রুত পেয়ে যাই। কিন্তু বিষয়টা এমন নয়। জীবনে বড় কিছু করতে গেলে, ভালো কিছু করতে গেলে সময় লাগবে এবং সময় লাগে। কখনো কখনো সফলতা পেতে সময় লাগে, এটা অ্যাকসেপ্ট করাটা অনেক জরুরি, কিন্তু আমি জানি এটা অ্যাকসেপ্ট করাটা অনেক কঠিন। কিন্তু দিন শেষে এটাই বাস্তব। আজ পরিশ্রম করলে আজই রেজাল্ট পেয়ে যাবে, যদি এমনটা হয় তাহলে তোমার স্বপ্নগুলো খুব ছোট। একজন দিন মজুরের ক্ষেত্রে জীবনটা এমন হতে পারে, একজন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য জীবনটা এমন হতে পারে যে আজকে পরিশ্রম করলে আজকের পরিশ্রমের যে টাকা সেটা তোমাকে আজকেই দেয়া হয়েছে, যে রেজাল্ট সেটা আজকেই এসেছে। কিন্তু যদি তোমার উদ্দেশ্য বড় থাকে, যদি তোমার লক্ষ্য, যদি তোমার টার্গেট বড় থাকে, তাহলে সময় তো লাগবে। সময় তো লাগবে কেন এটা বোঝো না যে বড় স্বপ্ন, বড় লক্ষ্য, বড় উদ্দেশ্য, নেক ইচ্ছা, এগুলো একদিনে পূরণ হয় না, এগুলো পূরণ হতে সময় লাগে। আর এই সময় আসার জন্য ধৈর্য ধরতে হবে, নিজেকে বেঁধে রাখতে হবে, নিজেকে বলতে হবে যে এখনো চেষ্টা করতে হবে। দেখুন, সহজে হাল ছেড়ে দিলে কোনো কিছুই হবে না, একদিনে সবকিছু হয়ে যাবে, এটাই আমাদের জীবনের সব থেকে বড় ভ্রান্ত ধারণা। আমাদের জীবন অনেকটা ওই কৃষকের ফলানো ফসলের মতো, মানে আজকে পরিশ্রম করছো, আজকে মেহনত করছো, আজকেই ফলাফল পাবে না, আজকেই রেজাল্ট আসবে না। আজই বীজ রোপণ করলে আজই কিন্তু ওই বীজ থেকে ফল আসবে না, সেটা আসতে সময় লাগবে। যদি তুমি কোনো গ্রামের ছেলে হয়ে থাকো তাহলে তুমি এটা অনেক সহজে বুঝবে যে যদি একজন কৃষক ধানও রোপণ করে তাহলে সেটা তৈরি হতে 2, 3, 4 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু ঠিকই একটা নির্দিষ্ট সময় পরে সেই বীজ থেকে ফল তৈরি হয়। আমাদের জীবনটা কি এর ব্যতিক্রম? না, মোটেই এর ব্যতিক্রম নয়। বিষয়টা এমনই, স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্যের জন্য তুমি মেহনত করছো আর সেই মেহনতের রেজাল্ট সঙ্গে সঙ্গে আসবে, এটা মোটেই সত্য নয়। সময় লাগবে। স্বপ্ন, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো বড় থাকলে সময় লাগে। আমাদের জীবন একটা বীজের মতো, আমাদের জীবন ওই কৃষকের ফলানো ফসলের মতো, সময় লাগবে। বীজ রোপণের সঙ্গে সঙ্গে ফল আসবে না। জীবনে ঠিক তেমনই, পরিশ্রম করার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে না, সময় লাগবে। তোমার স্বপ্ন তো ছোট নয়, তুমি তো একজন দুর্বল মানুষ নও, তাহলে কেন হাল ছাড়বে? হাল ছেড়ে দিলে তার মানে তুমি তোমার ব্যর্থতার জন্য কখনোই অন্য কাউকে দায়ী করতে পারবে না, কখনোই অন্যকে দায়ী করে তুমি নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে আনতে পারবে না। হাল ছেড়ে দেয়া মানে তুমি নিজেই দায়ী, হাল ছেড়ে দেয়া মানে তুমি নিজেই অপরাধী। আর দিন শেষে নিজের ব্যর্থতার জন্য যদি নিজেই অপরাধী হয়ে ওঠো তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। দেখো, জীবনে আসা কঠিন সময়, জীবনে আসা বাধা বিপদ, এগুলো আমাদের জন্য শাস্তি নাও হতে পারে। আমরা কেন এমনটা ভাবি যে উপরওয়ালা যখন আমাদের জীবনে এগুলো দেন তখন এগুলো শাস্তি? না, মোটেই এমনটা নয়। এগুলো আপনাকে মজবুত করতে আসে। আপনার জীবন যখন কঠিন হয়, কঠোর হয়, তখন আপনার জীবনে এমন এমন ইমিউনিটি সিস্টেম তৈরি হয় যেগুলো আপনাকে আরো বেশি মজবুত করতে সাহায্য করে। বিষয়টা অনেকটা এমন যে যখন আমরা বড় বড় সমস্যার মোকাবেলা করি, যখন আমরা বড় বড় সমস্যার সাথে লড়াই করি, তখন ছোট ছোট সমস্যাগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হয়। বিষয়টা ঠিক এমনই। দেখো, আজকের তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আজকের তুমি যদি সময়ের অপচয় করে যাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আজকের তুমি যদি নিজের উপর থেকে বিশ্বাস হারাও তাহলে ভবিষ্যতের তুমি সারা জীবন আফসোস করবে। আর তোমাকে একটা বাস্তবতা বলি, জীবনে আফসোস নিয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন। সত্যি বলছি, অনেক কঠিন। আফসোস নিয়ে বেঁচে থাকা যায় না, বা আফসোস নিয়ে বেঁচে থাকলে জীবনে আর কিছুই করার থাকে না। নিজেকে বেচারা অনুভব হয়, নিজেকে লাচার অনুভব হয়। আর যদি তুমি এমনটা অনুভব না করতে চাও তাহলে সময়কে কাজে লাগাও, তাহলে মেহনতে বিশ্বাস রাখো, তাহলে হাল ছেড়ে দেব এমন চিন্তা ভাবনা ছেড়ে দাও। তোমাকে বলি, শোনো, যারা তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা মিথ্যা বলে।
যারা তোমাকে বলে যে তুমি পারবে না তারা মিথ্যা বলে। যারা তোমাকে বলে যে তোমার মতো অনেক এসেছে অনেক গিয়েছে কেউ পারেনি তুমিও পারবে না, তারা মিথ্যা বলে, না হলে হিংসা করে, না হলে ভয় পায়। ভয় পাই যে তুমি বড় কিছু না করে ফেলো, ভয় পাই তোমার স্বপ্নগুলো না সত্যি হয়ে যায়, ভয় পাই তুমি তোমার লক্ষ্যে না পৌঁছে যাও, ভয় পাই তুমি তোমার জীবনে অনেক কিছু না হাসিল করে ফেলো, অনেক কিছু না অর্জন করে ফেলো। বিশেষ করে তোমার আপন মানুষগুলোর মধ্যে এমন কিছু গুণ তুমি খুঁজে পাবে। বিশ্বাস করো, হিংসা করা মানুষগুলো আমাদের অপরিচিত কেউ নয়। যারা হিংসা করে, ঈর্ষা করে, তারা আমাদের অপরিচিত কেউ নয়, আমাদের নিজেদের লোকই হয়। আমাদের চেনা মুখগুলোই এমনটা করে। সো যারা তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তাদের কথা শুনে অন্তত হাল ছেড়ো না। কারণ তারা চায় না যে তুমি পারো, কারণ তারা চায় না যে তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্যগুলো পূরণ হোক, তুমি তোমার টার্গেটে পৌঁছাও, তারা মোটেই চায় না। দেখো, দিন শেষে নিজেই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীতে সাহায্য করার মানুষ অনেক কম, সমালোচনা করার মানুষ অনেক বেশি। এ পৃথিবীতে হাত ধরে টেনে তোলার মানুষ অনেক কম, পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি। সো বি কেয়ারফুল। কেউ তোমাকে সাহায্য করবে না, কেউ তোমার স্বপ্নের জন্য তোমার হয়ে লড়াই করবে না। এমনকি খুব কম মানুষই আছে যারা তোমাকে উৎসাহ জাগাবে, তোমার উৎসাহ জাগাবে। বিষয়টা অপ্রিয় হলেও সত্য, এমনটা ভেবেই চলো। কারোর কথা শুনে অন্তত হাল ছেড়ে দিও না। জীবনের সামান্য দু একটা আঘাতের জন্য অন্তত হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালালে সময় বদলাতে বাধ্য। প্রয়োজনে যারা তোমাকে নিরুৎসাহিত করে, যাদের চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা যায় না, যারা তোমাকে সবসময় নেগেটিভিটির দিকে ঠেলে দেয়, যারা তোমাকে নেগেটিভ কিছু শোনায়, নেগেটিভ কিছু বলে, তাদের থেকে দূরত্ব বাড়াও। নিজেকে প্রয়োজনীয় মনে করো, নিজেকে গুরুত্ব দাও। দেখো, দিন শেষে এটাই বাস্তব যে তুমি যখন নিজেকে বদলাতে শুরু করবে, তুমি যখন তোমার জীবনে পরিবর্তন আনতে শুরু করবে, তখন মানুষ তোমাকে দেখে হাসবে, তোমাকে দেখে সমালোচনা করবে। আর যখন তুমি উন্নতি করতে শুরু করবে, তখন মানুষ তোমাকে নিয়ে ঈর্ষা করবে। কিন্তু যখন তুমি সফল হবে, তখন মানুষ তোমাকেই অনুসরণ করবে। সো এটা একটা প্রসেস, এই প্রসেস চলতে থাকবে। আবারও বলছি, শুরুতে সঙ্গ দেওয়ার মানুষ তুমি পাবে না, কারোরই থাকে না, তোমারও থাকবে না। কেউ বলে না, তোমাকেও বলবে না। কেউ সাহস যোগায় না, তোমাকেও যোগাবে না। তাই বলি, শুরুর দিকে তোমাকে একাই লড়তে হবে, তোমাকে একাই চেষ্টা করতে হবে, তোমাকে একাই নিজেই নিজের উপরে বিশ্বাস দেখাতে হবে। তাই সব থেকে ভালো হয় যে চোখ বন্ধ করে তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো, তুমি তোমার লড়াই লড়ো, তুমি তোমার নিজেই নিজের হয়ে নিজেকে নিয়ে সময় কাটাতে শুরু করো। নিজের লড়াইটা লড়ো, নিজের ভবিষ্যৎ তৈরি করো। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, মানুষ কি ভাববে, এগুলো নিয়ে আর গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ মানুষের বয়ান পরিবর্তন হতে সময় লাগবে না, মানুষের বক্তব্য পরিবর্তন হতে সময় লাগবে না। শুধু তোমার নিজের সিচুয়েশনটাকে বদলাতে হবে। আর তোমার নিজের সিচুয়েশন বদলাবে যদি তুমি হাল না ছাড়ো, যদি তুমি পরিশ্রমী হয়ে ওঠো, যদি তুমি মেহনতে বিশ্বাস রাখো, যদি তুমি সঠিক সময় পর্যন্ত ধৈর্য ধরে নিজের উপরে কাজ করে যেতে পারো। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়। মানুষের জীবন পরিবর্তন হতে সময় লাগে না, শুধু আমাদের মেহনত প্রয়োজন আর উপরওয়ালার ইচ্ছা। এছাড়া আর কিছুই লাগে না। কে তোমাকে সাহায্য করছে না করছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কে তোমার পাশে থাকছে না থাকছে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটা যে তুমি কতটা চেষ্টা করছো, তুমি কতটা পরিশ্রম করছো, তুমি কতটা নিজেই নিজের উপরে বিশ্বাস দেখাচ্ছ, এবং উপরওয়ালা তোমার সাথে আছে কি নেই। আর মজাদার বিষয় হচ্ছে যে পরিশ্রমী ব্যক্তিদের সাথে উপরওয়ালা থাকেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তিনি ধৈর্যের পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা নেন, কিন্তু আপনার সৃষ্টিকর্তা আপনাকে ধোঁকা দেবেন না। তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষের আশেপাশে কত ভিড়, তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষগুলোর জন্য কত মানুষ হাততালি বাজায়, তুমি হয়তোবা খেয়াল করো যে সফল মানুষদেরকে এই পৃথিবী কেমন চোখে দেখে। কিন্তু শুরুতে গল্পটা এমনটা ছিল না। যে সফল ব্যক্তিকে দেখে তোমার মনে হয় যে মানুষটার জীবন কতই না সুন্দর, কতই না ব্রাইট, কতই না স্মুথ, বিষয়টা মোটেই এমন ছিল না। লাগাতার পরিশ্রম, প্রতিনিয়ত চেষ্টা, নিজের উপরে বিশ্বাস, অদম্য ইচ্ছা, এই সমস্ত কিছু মিলিয়ে সফলতা এসেছে বা এনেছে। তোমাকেও সেটাই করতে হবে, হাল ছাড়লে চলবে না।
লাগাতার পরিশ্রম করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, পৃথিবীর চিন্তা, পৃথিবীর মানুষের চিন্তা, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার নিজের উপরে ফোকাস করতে হবে। আজকের পৃথিবী পুরো ডিস্ট্রাকশনে ভরা। তুমি ভাবছো এই পৃথিবীতে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু মোটেই এমনটা নয়। প্রতিযোগিতা আছে, কিন্তু এমনটা নয় যে সেই প্রতিযোগিতায় তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। প্রতিযোগিতা আছে, কিন্তু সেটা স্বল্প সংখ্যক মানুষের মাঝে। আমি ভাবি যে মানুষ এতগুলো পার্টিসিপেট করছে, এতগুলো মানুষ এত রকমভাবে চেষ্টা করছে, বিষয়টা মোটেই এমন নয়। মানুষ আজকের জেনারেশনে পুরো ডিস্ট্রাকশনে ভরা, পুরো দিকভ্রষ্ট, পথভ্রষ্ট। আজ তাকিয়ে দেখলে দেখা যাবে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইট মানুষকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে এখন আর এটা বলা অনেক কঠিন হয়ে যাবে যে মানুষ মোবাইল চালায়। কারণ আজকের দিনে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। মোবাইল মানুষকে চালাচ্ছে, তাহলে কিভাবে আমরা বলবো যে মানুষ মোবাইল চালায়? মোবাইল মানুষকে চালায়। আজ আমরা বলতে পারবো না যে মানুষ ফেসবুক দেখে, মানুষ ইউটিউব দেখে, মানুষ ইনস্টাগ্রাম দেখে। কখনোই এমনটা বলতে পারবো না। বলতে গেলে উল্টো বলতে হবে যে মানুষকে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এগুলো নিয়ন্ত্রণ করে। কারণ কোনো না কোনোভাবে আমরা তাদের জালে জড়িয়ে পড়ছি। আমরা কখন, কিভাবে, কতটা সময় সেখানে কাটাচ্ছি সেটা ধারণার বাইরে। তুমি যদি প্রতিদিন নিজের মোবাইলে চেক করো যে কতটা সময় তোমার এই 3-4টি প্ল্যাটফর্মে কাটে, তখন তুমি যখন দেখবে তোমার মাথায় কাজ করবে না। কারণ অনিচ্ছাকৃতভাবে আমরা কিভাবে, কতটা সময় যে এখানে অতিক্রম করি সেটা ধারণার বাইরে। হ্যাঁ, যদি ভালো কাজে লাগাতাম সেটা অন্যরকম বিষয় ছিল। আমি মনে করি যে ইউটিউব যতটা একটি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, ঠিক ততটাই একটি ইনস্টিটিউট। আমরা চাইলে এখানে অনেক কিছু শিখতে পারি, যেগুলো মানুষ লাখ লাখ টাকা খরচা করে কোনো ইনস্টিটিউটে শেখে, বা মানুষ লাখ লাখ টাকা খরচা করে কোনো কোর্স থেকে শেখে। আমরা অনেক কিছু শিখতে পারি, শুধু এটা জানতে হবে যে কি লিখতে হবে এবং কোথায় লিখতে হবে। সোশ্যাল মিডিয়া তখনই তোমার জন্য অভিশাপ যখন তুমি এর নেগেটিভ সাইডগুলোকে নিজের জীবনের অংশ বানাও। সোশ্যাল মিডিয়া তখনই তোমার জন্য উপকারের যখন তুমি এর থেকে ফায়দা ওঠাও। বি কেয়ারফুল। নিজের সময় নষ্ট করার আগে নিজেকে প্রশ্ন করো যে সময় আমি হারাচ্ছি, যে সময় আমি নষ্ট করছি, সেই সময়কে আমি আদৌ ফিরিয়ে আনতে পারবো? যদি ফিরিয়ে আনতে পারো, বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যদি মনে হয় যে এই সময় ফিরিয়ে আনা সম্ভব, তাহলে সময়ের অপচয় করলে কোনো ক্ষতি নেই। কিন্তু যদি মনে হয় যে গতকাল আমার জীবনে আর কখনো ফিরে আসবে না, তাহলে গতকালে এমন কিছু করা উচিত যেটা আজকের দিনে কাজে লাগবে বা আগামীতে কাজে লাগবে। বা আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগানো উচিত যেটা আমার আগামীতে অনেক বেশি উপকারে আসবে। অনেকে বলবে তোমাকে যে মরে গেলেই তো সব শেষ, তাহলে ভবিষ্যৎ নিয়ে কেন এত চিন্তা করব? কেন এত পরিকল্পনা করব? কেন এত ভবিষ্যতের জন্য অপেক্ষা করব? আজকে কেন হচ্ছে না? আজ কেন নয়? তখন আমার বলতে ইচ্ছা হয় যে বাকায়দা মানুষ যদি আর কিছুদিন বেঁচে যায়, যদি বেঁচে থাকে, তাহলে আজকের করা সময়ের অপচয় তাকে আগামী দিনে অবশ্যই কাঁদাবে। না, আমি মোটেই এমনটা বলছি না যে সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবো। আমি বলছি আজকের দিনটাকে তো ভালোভাবে কাটাও, সঠিক জায়গায় কাটাও, সময়কে কাজে লাগাও, নেগেটিভ জিনিস থেকে দূরত্ব বাড়াও। আমার কেন জানি না মনে হয় যে যখন আমরা চেষ্টা চালাই, তখন পৃথিবীর শক্তি আমাদের পিছনে এসে দাঁড়ায় এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি জানি আজ যখন তুমি তোমার জীবনটাকে একটু পরিবর্তন করতে চাইবে, আমি জানি আজ যখন তুমি তোমার নেগেটিভ দিকগুলোকে ছাড়তে চাইবে, তখন জীবনটা একটু কঠিন মনে হবে। কিন্তু ওই যে রাতের সমাপ্তিতে ভোর আসে, অন্ধকারের সমাপ্তিতে সূর্যের উদয় ঘটে, ঠিক তেমনই আজকের কিছু কঠিন দিন তোমার আগামী জীবনকে সহজ করে দেবে, তোমার আগামী জীবনকে সুন্দর করে দেবে। সো এটাকে বুঝতে হবে, হাল ছাড়লে চলবে না। যত কষ্ট আসুক, যত ব্যথা আসুক, যত ব্যর্থতা আসুক, তুমি থামবে না। নিজেকে এমনভাবে তৈরি করো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে নিয়ে হাসতে থাকা মানুষগুলো তোমার দিকে অবাক হয়ে তাকায়। নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেন তোমাকে নিয়ে অবহেলা করা মানুষগুলো তোমার উপরে বিশ্বাস দেখায়। নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো, এমনভাবে পরিশ্রম করো, এমনভাবে নিজের লড়াইটা চালিয়ে যাও যেন তোমাকে নিয়ে সমালোচনা করা মানুষগুলো তোমার প্রশংসা করতে বাধ্য হয়। আর এমনটা হবে, সত্যি বলছি, আমি তোমাকে লিখে দিতে পারি, তোমার সময়, তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি বদলালে মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে সময় লাগবে না। শুধু তোমার বিশ্বাস হারালে চলবে না, লড়াইটা বন্ধ করলে চলবে না, হাল ছেড়ে দিলে চলবে না।
বিশ্বাস করো, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কেউ তোমাকে নিয়ে গল্প করবে না, কেউ বলবে না যে অমুক আমার বন্ধু, অমুক আমার ভাই, না, কেউ এমনটা বলবে না। সো বি কেয়ারফুল, হাল ছাড়লে চলবে না। আমার মনে হয় বিজয়ের সংজ্ঞায় ব্যর্থতা শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। যারা সফল হয়েছে তাদের গল্পে ব্যর্থতা রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে সেই ব্যর্থতা দেখে তারা ভয় পায়নি, তারা থেমে যায়নি, তারা বিশ্বাস হারায়নি, তারা বলেনি যে আমার দ্বারা হবে না। সত্যি বলতে ব্যর্থতাকে জয় করার নামই তো সফলতা। সফল ব্যক্তিদের গল্পে যে জিনিসকে তুমি সব থেকে বেশিবার পাবে, যে জিনিসটা বারবার রিপিট হবে, সেটা হচ্ছে ব্যর্থতা। তাই বলছি, ব্যর্থতাকে দেখে ভয় পেও না। দয়া করে পরিস্থিতি যেমনই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলে তোমার প্রতি মানুষের ধারণা বদলাবে না। হাল ছেড়ে দিলে মানুষ তোমাকে সেই চোখে দেখবে না যে চোখে তোমাকে দেখা উচিত, যেভাবে তোমাকে দেখা উচিত, যেমন ভাবে তোমার সম্মান শ্রদ্ধা করা উচিত। দেখো, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কি, তাহলে আমি বলবো সময় এবং অভিজ্ঞতা। অবশ্যই সময় এবং অভিজ্ঞতা। তুমি চাইলেও সময়কে ফিরিয়ে আনতে পারবে না, তুমি চাইলেও অন্যের অভিজ্ঞতাকে নিজের জীবনের অংশ বানাতে পারবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে একই কোম্পানিতে কাজ করা দুটি মানুষের স্যালারি কিভাবে আলাদা হয়। অবশ্যই আলাদা হয় তাদের অভিজ্ঞতার কারণে। যে মানুষটি 50 বছর ধরে কোনো একটি কোম্পানিতে কাজ করে আসছে, যার বয়স 75 বছর, সেই মানুষটি কোম্পানিতে সব থেকে টপে অবস্থান করে, সেই মানুষটির স্যালারি সব থেকে হাই থাকে, কারণ তার অভিজ্ঞতা সব থেকে বেশি। তুমি একটা কোম্পানিতে শুরুতে ঢুকলে যে পরিমাণ স্যালারি থাকবে, 10 বছর পরে তার 5 গুণ হয়ে যাবে। আর এই সব কিছু কেন হয়? তার কারণ অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। 2025 আমাদেরকে কিছু জিনিস শেখায়, এবং যেটাকে আমরা অভিজ্ঞতা বলে কাজে লাগাবো। যেটা আমাদের অভিজ্ঞতা, গত 1 বছরে আমরা যেগুলো শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আগামী বছরটাতে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছি। আর বিশ্বাস করো, অভিজ্ঞতার মূল্য কতটা তোমাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার কারণ এটাকে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি যে পৃথিবীতে 24 ঘন্টায় কেউ কোটি টাকা কামায়, আবার এই পৃথিবীতে 24 ঘন্টায় কেউ 300 টাকাতে আটকে যায়। এই সব কিছুর কারণ অভিজ্ঞতা, অবশ্যই অভিজ্ঞতা। সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মগ্রহণ করে না, কিন্তু কেউ কেউ নিজের ওই ফুটপাতের জীবনটাকে এমনভাবে সাজায়, এমনভাবে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট সেট করে যে সেই জীবনটা ওই বস্তির জীবন থেকে 5 স্টার হোটেলের জীবনে পরিবর্তন হয়ে যায়। তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক? গত 1 বছরে মানুষের ব্যবহার, মানুষের তোমার প্রতি ধারণা, মানুষের তোমার প্রতি চিন্তা ভাবনা, মানুষ সমস্ত কিছু টাকা কেন্দ্রিক হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু কি তোমার নজরে আসে না? আর এই সমস্ত কিছু যদি তোমার নজরে এসে থাকে, তাহলে তোমার মধ্যে কি এই চিন্তা ভাবনা জাগে না যে আগামী বছর যাতে এমনভাবে জীবন কাটাবো যে গত 5 বছরে যে ভুলগুলো করেছিলাম সেগুলোর ঘাটতি যাতে পূরণ হয়ে যায়? হ্যাঁ, এমনভাবেই করতে হবে। আমি জানি না তুমি কোন ফিল্ডে আছো, কিন্তু এটুকু বলতে পারি যে মেহনত, পরিশ্রম যদি সঠিক জায়গায় সঠিকভাবে করা যায়, তাহলে কখনোই ধোঁকা দেয় না। গত 1 বছর তোমাকে বুঝিয়ে দিয়েছে সময়ের মূল্য কতটা। চোখের পলকে 1 বছর অতিক্রম হয়ে গিয়েছে। অনেকের কাছে এটা অ্যাকসেপ্ট করতেই অসুবিধা হবে যে 2025 শেষ হয়ে গিয়েছে। ইভেন আমার কাছেও, আমি এটা মানতে নারাজ যে 2025 শেষ হতে চলেছে, শেষ হয়ে গিয়েছে। সত্যি, কারণ কিছুদিন আগে পর্যন্ত জানুয়ারি ছিল, আসতে না আসতে, বলতে না বলতে আবার জানুয়ারিতে পা দিতে চলেছি, জানুয়ারিতে পা দিচ্ছি। এই সমস্ত কিছু ব্যাখ্যা করে যে সময় কতটা মূল্যবান। সময়কে গুরুত্ব দিলে সময় তোমাকে অনেক কিছু উপহার হিসাবে দিয়ে দেবে, আর সময়কে হেলাই হারালে সময় তোমার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আমার মনে হয় আজকের জীবন মসৃণ হলে আগামী জীবন কঠিন হতে চলেছে, আর আজকের জীবনটাকে যদি একটু কঠিনভাবে কাটানো যায়, তাহলে আগামী জীবনটা মসৃণভাবে কাটবে। অনেকে বলতে পারে যে কাল থাকবো না তো, তাহলে কাল নিয়ে কেন চিন্তা করবো? আরে যদি কাল থেকে যাও তাহলে কাল কি হবে?
হালকা তো চিন্তা করা যেতেই পারে। আমি বলছি না আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করো, আমি বলছি আজকের দিনটাকে এমনভাবে কাজে লাগাও যাতে আগামীকাল নিয়ে দুশ্চিন্তা না হয়। আগামীকাল নিয়ে দুশ্চিন্তা তো তখন হবে যখন তুমি আজকের সময়টাকে হেলায় হারাবে। আগামীকাল নিয়ে দুশ্চিন্তা তো তখন হবে যখন তুমি আজকের অভিজ্ঞতাগুলোকে আগামীকালে কাজে আগামীকাল প্রয়োগ করতে না পারবে। এই সমস্ত কিছু বোঝো। আমরা মনে করি যে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা মানে দুশ্চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা না করা মানে দুশ্চিন্তা করা। আমি তো বলছি না ততটা নিয়ে ভাবো যতটা নিয়ে ভাবলে তোমার দুশ্চিন্তা হয়, আমি বলছি ততটা নিয়ে ভাবো যতটা নিয়ে ভাবলে তোমার দুশ্চিন্তা যাতে না হয়। মেহনত করো, পরিশ্রম করতে হবে। এই নতুন বছরটাকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন এ বছর ভিন্ন হয়। 2025 চলে গিয়েছে। আমরা 2025-এর শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম যে অনেক কিছু করব, অনেক স্বপ্ন পূরণ করব, অনেক লক্ষ্য পূরণ করব, অনেক উদ্দেশ্য পূরণ করব, এই জীবনটাকে ঢেলে সাজাবো, অনেক প্রতিজ্ঞা করেছিলাম। এই বছরটাতে যেন না হয়। কেন বারবার? নিজের ইগোটাকে বোঝো, নিজের সেলফ রেসপেক্টটাকে বোঝো। মানুষ কিন্তু এখন মানুষের অবস্থান দেখে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। মানুষ কিন্তু এখন মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়। মানুষ কিন্তু মানুষের বাহ্যিক অবস্থান দেখে গুরুত্ব দেয়। তুমি কি তোমার পরিবারকে সেই জীবন দিতে চাও না যে জীবন তুমি আশা করতে যখন তুমি ছোট ছিলে? যদি দিতে চাও তাহলে সময়কে কাজে লাগাও। যদি দিতে চাও তাহলে 2025 থেকে শিক্ষা নাও। মানুষ তোমার প্রতি কি ধারণা রেখেছে? যদি চাও 2025-এর মানুষের তোমার প্রতি নেগেটিভ ধারণাগুলো পজিটিভ ওয়েতে রূপান্তরিত হোক, যদি চাও তোমার গল্পটা অন্য মানুষের কাছে একদম পজিটিভ ওয়েতে প্রচার হোক, তাহলে কিছু তো করে দেখাতে হবে। এই বছরটা আমাদেরকে অনেক কিছু শেখায় যে মানুষ মানুষের প্রয়োজনে আপনজন হয়। এই বছরটা আমাদেরকে অনেক কিছু শেখায় যে মানুষের পারিপার্শ্বিক পরিবেশ তার জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। তুমি কোন পরিবেশে আছো? আমি তোমাকে একটা সাজেশন দিই, ছোট্ট। আমি জানি না এই সাজেশন তুমি তোমার জীবনে কতটা প্রয়োগ করবে, কিন্তু আমি তোমাকে বলি, তুমি যেমনটা হতে চাও না তেমন এনভায়রনমেন্টকে চুজ করো। আর যদি তেমন এনভায়রনমেন্ট, তেমন পরিবেশ না পাও, তাহলে সেই পরিবেশ ত্যাগ করো। শুনতে খারাপ লাগবে, কিন্তু গত 1 বছরে তোমার সাঙ্গপাঙ্গ, তোমার সঙ্গ যেগুলো নেগেটিভ ছিল, সেগুলো তোমাকে কতটা ক্ষতি করেছে তুমি কল্পনাও করতে পারবে না। এটাকে বোঝো। যত সহজে বুঝবে, যত দ্রুত বুঝবে, যত ভালোভাবে বুঝবে, ততই তোমার জন্য ভালো। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। একটি পরিবেশের সবাই যদি নেগেটিভিটি দ্বারা আচ্ছন্ন হয়, একটি পরিবেশের সবাই যদি খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, তোমার ওই পরিবেশ থেকে নিজেকে ভালো কাজের জন্য পুশ করা অনেক কঠিন হয়ে যাবে। এগুলোকে বোঝো, বাস্তবতাকে বোঝো। 2025 থেকে শিক্ষা নাও এবং 2026টাকে নিজের করো। এবছরটা নিজের হওয়াটা প্রয়োজন। গত 3 বছরে তুমি যে ভুলগুলো করেছো, গত 5 বছরে যে ভুলগুলো করেছো, সেই ভুলগুলো এই বছরে করা যাবে না। বরং আগামী 5 বছরে তুমি যেগুলো অ্যাচিভ করতে চাও সেগুলোকে ঢেলে সাজিয়ে 1 বছরে অ্যাচিভ করার চেষ্টা করো। নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য পূরণ করো। এটা তোমার রেসপন্সিবিলিটি। তুমি যদি ভাবো যে কেউ সে তোমার হয়ে লড়বে, এটা তোমার সব থেকে বড় মিথ্যা এবং ভ্রান্ত ধারণা। তুমি যদি ভাবো যে কেউ হয়ে তোমার স্বপ্নের জন্য তোমার হয়ে লড়াই করবে, এটা তোমার সব থেকে বড় ভ্রান্ত ধারণা। কেউ লড়বে না, কেউ তোমাকে তোমার স্বপ্নের জন্য সাহায্য করবে না। যদি করে সেটাকে বোনাস টিপ হিসাবে নিয়ে নিও, সেটাকে বোনাস হিসাবে নিয়ে নিও। কিন্তু মনে রেখো, তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। জীবন তোমার, এটাকে সুন্দর করার দায়িত্ব থোড়ি না অন্য মানুষ নেবে। কেন এমনটা ভাবো? এই বছরটাকে হেলাই হারিও না। এই বছর তোমার জন্য একটা নতুন সুযোগ, একটা নতুন অপরচুনিটি নিয়ে আসে। নিজের সাথে নিজে বেইমানি করো না। সত্যি বলছি, যখন আমরা নিজেরা নিজেদেরকে মিথ্যা বোঝাই, যখন আমরা অপ্রয়োজনীয় ক্ষেত্রে সময়ের অপচয় করে যাই, যখন আমরা আমাদের জীবন সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে করতে কাটিয়ে ফেলি, যখন আমরা সময়ের অফুরন্ত অপচয় করি, তখন আমরা নিজেরা নিজেদের সাথে বেইমানি করি, তখন আমরা নিজেরা নিজেদের সাথে অপরাধ করি। এগুলোকে বোঝো। তোমার অবস্থান যদি ভালো না হয়, কখনোই সম্মান আশা করো না। তোমার অবস্থান যদি ভালো না হয়, বর্তমান জেনারেশন তোমাকে কখনোই সম্মান করবে না। এ যুগ অন্যরকম। এটা সেই যুগ নয় যেখানে শিক্ষিত ব্যক্তিকে সম্মান করা হতো। এটা এমন একটা জেনারেশন যেখানে পাওয়ারফুল ব্যক্তিকে সম্মানিত করা হয়, সম্মান দেয়া হয়। যদি তুমি চাও যে তোমাকে সবাই সম্মান দিক, তোমাকে সবাই শ্রদ্ধা করুক, তোমাকে সবাই ভালোবাসুক, তোমাকে পাওয়ারফুল হতেই হবে, তোমাকে ক্ষমতার অধিকারী হতেই হবে। আমি বলছি না রাজনৈতিক নেতা হয়ে যাও, আমি বলছি নিজের অবস্থানকে পাকাপোক্ত করো, জীবনে কিছু করে দেখাও, নিজের স্বপ্ন পূরণ করো, মানুষের থেকে আলাদা হও, ভিড়ের মধ্যে মিশে যেও না।
ভিড়ের অংশ হলে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ তোমাকে গুরুত্ব দেবে না, কেউ তোমাকে মূল্যবান মনে করবে না। ভিড় থেকে আলাদা হও, দেখবে মানুষ তোমাকে আলাদাভাবে দেখছে, দেখবে মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে, তোমাকে সম্মান করছে। গত বছর আমাকেও অনেক কিছু শিখিয়েছে, বিশ্বাস করো, একটা বছর আমাকে অনেক কিছু শিখিয়ে গিয়েছে। এবং আমিও চাই আগামী 5 বছরে আমি যেগুলো করতাম বা করতে চাইছিলাম সেগুলো আমি আগামী 1 বছরে করব, এবং ডেফিনেটলি করব, যে কোনো হালে করব, যে কোনো হালে করে দেখাবই, হয় করব না হলে মরব। এমন একটা টেন্ডেন্সি নিয়ে আমিও আমার বছরটাকে শুরু করতে যাচ্ছি। আমি চাই তুমিও শুরু করো, আমি চাই তোমার স্বপ্নগুলোও পূরণ হোক, আমি চাই তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্যে তুমি পৌঁছাও। আমি চাই যে আমরা যেন এই বছরটাকে আমাদের করতে পারি। আমি চাই যে আমরা যাতে লড়ে এই বছরটাকে আমাদের করে নিজেদের লড়াইয়ে জয়ী হতে পারি। আমি চাই যেন এই বছরে মানুষের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যায়। আমি চাই অবহেলা মানুষগুলো রিয়েলাইজ করুক যে আমরা কতটা মূল্যবান ছিলাম। আমাদেরকে লড়তে হবে, তোমাকেও লড়তে হবে, আমাকেও লড়তে হবে, কেউ আমাদেরকে সাহায্য করবে না। এমন চিন্তা ভাবনা নিয়ে যদি নতুন বছর শুরু করো, তাহলে এই বছর তোমার জন্য একটা উপহার হিসাবে আসতে পারে। এই বছরটা অভিশাপ বানিও না, যেমনভাবে গত বছরটা। আমি জানি না গত বছরে তুমি কতটা প্রোডাক্টিভ ছিলে, আমি জানি না গত বছরে তুমি কতটা কাজ করেছো, কিন্তু এই বছরটাকে নিজের করার সম্পূর্ণ চেষ্টা করো। আর এই বছরটা তোমারই হবে যদি তুমি মেহনত করো, যদি তুমি নিজের মাইন্ড, নিজের ব্রেনকে কাজে লাগাও, যদি তুমি অন্তর দিয়ে খাটো এবং মস্তিষ্ক দিয়ে ভাবো এবং নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো। স্বপ্ন সবাই দেখছে, আমি বলছি স্বপ্ন সবাই দেখছে, মেহনত সবাই করছে। একটা পরীক্ষাতে 10 লাখ স্টুডেন্ট অ্যাটেন্ড করে, কিন্তু তার মধ্যে সিরিয়াস থাকে কতজন স্টুডেন্ট জানো? মাত্র ওই 60 থেকে 70 হাজার। বাকি সব ভিড়। আমি বলছি যে ওই ভিড়ের অংশ হয়েও না, যেটা করছো সেটা নিয়ে সিরিয়াস হও। নিজের কেরিয়ার, নিজের লাইফ, এটাকে সিরিয়াসলি নাও। কারণ সম্মান, শ্রদ্ধা, এগুলো মানুষের অবস্থানের উপর নির্ভর করে নাকি সৌন্দর্য। আমি জানি না তুমি লাইফের কোন সিচুয়েশনে আছো, কিন্তু বিশ্বাস করো, তোমার অবস্থান তোমার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, কিন্তু এই সমাজের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে নিয়ে পজিটিভ প্রচার হবে। আমি তোমাকে লিখে দিতে পারি, তোমাকে নিয়ে নেগেটিভ বলা মানুষগুলোই তোমাকে নিয়ে পজিটিভ প্রচার করবে। এটা তুমি লিখে নাও, এটা লিখে নাও। কারণ যখন তোমার অবস্থান বদলাবে না, তখন তোমাকে সবাই আপন বলেই দাবি করবে। আর সেই দাবি যাতে সবাই করে, তার জন্য লড়াই করো, তার জন্য মেহনত করো, পরিশ্রম করো, নিজের 100% দাও। স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা প্রয়োজন, লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য যা যা করা প্রয়োজন, সব কিছু করো। এই দায়িত্ব তোমার। তোমার জীবনটাকে ঢেলে সাজানোর দায়িত্ব অবশ্যই তোমার। দেখো, আমি জানি না তুমি কোন প্রফেশনের সাথে যুক্ত বা তুমি তোমার লাইফের কোন পর্যায়ে আছো, আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলতে চাই, যদি তুমি স্টাডি করো বা এমন কোনো কাজ করো যেটা একা করতে হয় বা একা করতে হবে, যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে নিজেকে করোনাকালীন অবস্থাতে যেমনভাবে কোয়ারেন্টাইন করেছিলে তেমনভাবে কোয়ারেন্টাইন করো। নিজেকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলো যতক্ষণ না পর্যন্ত স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে। বি ইউনিক। ইউনিক তুমি যদি হতে চাও, তাহলে ইউনিকভাবে চিন্তা করতে হবে। ইউনিক বানাতে গেলে ইউনিকভাবে মেহনত করতে হবে। আলাদা হতে গেলে আলাদাভাবে পরিশ্রম করতে হবে। সবাই 8 ঘন্টা খাটে, তোমাকে প্রয়োজনে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত খাটতে হবে। কেন খাটতে পারবে না? এই পৃথিবীতে যারা সুপার সাকসেসফুল, যারা সফলতার শীর্ষে অবস্থান করছে, তারা সফলতায় পৌঁছানোর পরেও কেন এত মেহনত করে? তোমার কি মনে হয় না তারা পরিশ্রম করে না, তারা স্টাডি করে না? পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিকে দেখো, সে কত এখনো পর্যন্ত স্টাডি করে, সে কত মেহনত করে। তার মেহনত দেখলে আমাদের ভয় লেগে যাবে, তার মেহনত দেখলে আমাদের নিজেদের প্রতি দয়া হবে যে আমরা কি করছি, আমরা কি বা অর্জন করেছি যার জন্য আমরা এত রিল্যাক্স ফিল করছি, এত রিল্যাক্সে জীবনযাপন করছি। আমি বলছি না দুশ্চিন্তা করো, আমি বলছি না দুশ্চিন্তা করো, কিন্তু আমি বলছি মেহনত করো, আমি বলছি চেষ্টা করো, আমি বলছি পরিশ্রমে বিশ্বাস রাখো, আমি বলছি ভাগ্যের উপরে অন্ধবিশ্বাস রেখো না। কারণ ভাগ্যের বিষয় তুমি জানো না। যে বিষয় নিয়ে তুমি জানো না, সেই বিষয় নিয়ে অত বেশি চিন্তা করতে যেও না। সেটা নিয়ে ভাবো যেটা তোমার হাতে আছে, যেটা তোমার নিয়ন্ত্রণে আছে, যেটা তোমার কন্ট্রোলে আছে, আর সেটা তোমার পরিশ্রম, তোমার মেহনত, তোমার চেষ্টা, এগুলোই তো আছে তোমার হাতে। এগুলোই তো তুমি নিয়ন্ত্রণ করতে পারো। নিজের 100% দেওয়ার পরেও যদি তুমি হেরে যাও, তাহলে ভিতর থেকে একটা অনুভূতি কাজ করবে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আর এই স্যাটিসফ্যাকশন তোমার সফলতা আসুক বা না আসুক, তোমার মনের শান্তি অবশ্যই দেবে। সো নিজের 100% দাও। যেন এরকমটা না হয়, যেন এরকমটা না হয় যে আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে হয়ে যেত, যেন এরকমটা না হয় যে আরেকটু পরিশ্রম করলে হয়ে যেত। না, এমন চিন্তাভাবনা আসার আগে নিজেকে সতর্ক করো,
এই বছরটাকে নিজের করো। 2025 তোমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক মানুষ ছেড়ে গিয়েছে, তোমাকে অবহেলা করেছে, তোমাকে অবিশ্বাস করেছে, তোমাকে নেগেটিভ কিছু বলেছে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তোমার স্বপ্ন পূরণ করা তোমার দ্বারা সম্ভব নয়। অনেক মানুষ অনেক কিছু বলেছে, বুঝিয়েছে। এই সমস্ত কিছুকে ইগনোর করে এই বছরটাকে নিজের করতে হবে। যে কোনো প্রকারে, যে কোনো মুহূর্তে, যে কোনো উপায়ে সমস্ত কিছু লাগিয়ে নিজের করার চেষ্টা করতে হবে। যতটা করা যায়, যেভাবে করা যায়, যেভাবে প্ল্যান বুদ্ধি খাটালে এবছর নিজের হয় সেইভাবে করো। আমি এইভাবে কথা বলি না, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা বছর চলে গিয়েছে, আমরা তেমন কিছুই করতে পারিনি। নিজের বুকে হাত রেখে বলো তো, এর থেকে বেশি কিছু কি আমরা করতে পারতাম না? এর থেকে বেশি মেহনত, এর থেকে বেশি পরিশ্রম, এর থেকে বেতার কি আমরা কিছু করতে পারতাম না? অবশ্যই পারতাম। আমরা চেষ্টা করিনি। আমরা অলসতাকে নিজের জীবনের সঙ্গী বানিয়েছি। আমরা সময়ের অপচয় করে গিয়েছি। আমরা বারবার সোশ্যাল মিডিয়াতে টাইম কাটিয়েছি এমনভাবে যেন এই সোশ্যাল মিডিয়ায় আমাদের সব কিছু। প্রকৃত অর্থে আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করছি না, এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। কারণ আমরা স্ক্রল করতে করতে কখন 5 মিনিট থেকে 1 ঘন্টা করে ফেলছি আমরা নিজেরাও জানি না। এই সমস্ত কিছু থেকে সতর্ক হতে হবে, নিজে থেকে সতর্ক হতে হবে। তুমি যদি ভাবো কেউ এসে বোঝাবে, এটা তোমার ক্ষেত্রে বোনাস, এটাকে বোনাস হিসাবে গ্রহণ করো। কিন্তু তোমার জীবন, তোমার দায়িত্ব, তোমার রেসপন্সিবিলিটি। তোমার পরিবারের মানুষ তোমাকে সাহায্য করবে ঠিকই, কিন্তু একটা সময় পরে এরাই তোমাকে খোঁটা দেবে যখন তুমি কিছুই করতে পারবে না। সো এই পরিস্থিতি আসার আগে বদলে নাও, নিজেকে পরিবর্তন করে ফেলো। 2026 এমনভাবে কাটাও যেন এই বছর তোমার জীবনের সব থেকে মেহনতি বছর হতে চলেছে, যেন এই বছর তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমি নিজে বানাতে চাই, আর আমি চাই তুমিও শুরু করো। আর 10টা মানুষের মতো হয়ে আমরা আমাদের জীবনটাকে ওই এমনভাবে কাটাতে চাই না। আমরা আলাদা হতে চাই। আমরা চাই রেসপেক্ট। আমাকে সব থেকে বেশি মোটিভেট করে কোন জিনিস জানো? সেটা হচ্ছে রেসপেক্ট, সম্মান। আমাকে সম্মান অনেক বেশি মোটিভেট করে। বিশ্বাস করো, আমি চাই রেসপেক্ট করুক মানুষ আমাকে। আমি চাই নিজের আত্মসম্মানকে টিকিয়ে রাখতে। আমি বলছি না যে আমি সেরা, কিন্তু আমি বলছি আমি যেমন আমাকে ততটা সম্মান করো। আমি বলছি আমি যেমন আমাকে তার থেকে নিচু স্থানে নামিও না। আমি যতটা ডিজার্ভ করি তার থেকে নিচু স্থানে আমাকে নামিও না। দেখো, অহংকার এবং আত্মসম্মানের মধ্যে পার্থক্য আছে। আমি সেরা, আমি ছাড়া আর কেউ কিছু করতে পারবে না, এটা হচ্ছে অহংকার। আর আমি যখন বলি, বা আমরা যখন বলি, বা তুমি যখন বলো যে আমিও তো পারি, বা আমার জীবনটাও তো সুন্দর, বা আমিও করে দেখাবো, তখন এটা হচ্ছে আত্মসম্মানের খেলা। আমরা কখনোই এমনটা বলি না বা বলবো না যে আমরাই সেরা আর কেউ না। বিষয়টা মোটেই এমন নয়। সবাই সেরা, সবার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু আমিও তার ব্যতিক্রম নই। আমার মধ্যেই সেই ক্ষমতা আছে, আর আমি সেই ক্ষমতাকে এই বছরে প্রয়োগ করে সেটা প্রমাণ করে ছাড়বো। মানুষের ধারণা বদলাবে, পরিস্থিতি বদলালে, সিচুয়েশন বদলালে মানুষের চিন্তা ভাবনা বদলাতে বাধ্য। এগুলো নিয়ে অত বেশি ভেবো না। শুধু নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্য, নিজের সময়কে নিয়ে ভাবো, আর নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজের হাতে তুলে নাও। এ বছরটাকে সুন্দর করো। 2025 থেকে শেখো। নিজে দরকার হয় প্রয়োজনে একটা নোটবুক নাও। 2025 থেকে তুমি কি কি শিখেছো সেগুলো লিখে নাও, এবং সেগুলোকে লিপিবদ্ধ করে 2026-এ কাজে লাগাও। এবছর তোমার হতে চলেছে। এবছর তোমার জীবনটাকে সুন্দর করার বছর। এবছর তোমার স্বপ্নগুলো পূরণ করার বছর। এবছরে তুমি তোমার জীবনটাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কল্পনা করো। ম্যানিফেস্টেশন খুব গুরুত্বপূর্ণ। যেমনটা হতে চাও তেমনটা কল্পনা করো, যেমন জীবন চাও তেমনটা কল্পনা করো। উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য সবসময় বড় রাখো। যদি তোমার 1 কোটি টাকা টার্গেট হয় তাহলে তুমি 70 লাখ পর্যন্ত পৌঁছাতে পারবে। যদি তুমি 1 কোটি টাকা টার্গেট রাখো তাহলে 50 লাখে পৌঁছানো কোনো বিষয় নয়। আমি কথা বলছি যে লক্ষ্য বড় থাকলে, বড় উদ্দেশ্য, বড় লক্ষ্য, বড় টার্গেট থাকলে ছোট উদ্দেশ্য, ছোট লক্ষ্যগুলো সহজেই পূরণ হয়ে যায়। এগুলোকে বোঝো। জীবনের জটিলতাকে সহজ করো। জীবনের জটিল বিষয়গুলোকে ক্লিয়ার করো, সহজ করো, আসান করো। চেষ্টা করো তোমার জীবন যেন আলাদা হয়। আমি জানি না তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্য, তোমার টার্গেট কি। আমি এগুলো জানতে চাই না। আমি দেখতে চাই তোমার স্বপ্নগুলো পূরণ হোক। আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে যদি 10 জন মানুষেরও জীবন পরিবর্তন হয়, সেটাই আমার সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। আমি চাই ওই 10 জনের মধ্যে আমিও থাকতে। আমি চাই এই ভিড়ের অংশ থেকে আমাদের চিন্তা ভাবনাগুলো যেন একটু ব্যতিক্রমী হয়। আমি চাই যে অনেক সময়ের অপচয় হয়েছে আর নয়।
এবার নিজেকে সময় দিতে হবে, এবার লড়াই করতে হবে, এবার পরিশ্রম করতে হবে, এবার মেহনত করতে হবে, এবছরটাকে কাজে লাগাতে হবে। গত বছরটাকে যেমনভাবে কাজে লাগিয়েছি সেটার থেকে এবছরটা যেন 100 গুণ বেটার হয়। নতুন করে আমি আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই 2025-এ করা ভুলগুলো যেন 2026-এ এসে রিপিট না হয়। শুধু বলতে চাই 2025 তোমার জন্য একটা এক্সপেরিয়েন্সের খাতা, একটা অভিজ্ঞতার নোটবুক, যেখানে তুমি সবকিছু নিজেই লিপিবদ্ধ করেছো। এখান থেকে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে টেনে নিয়ে আসো এবং নেগেটিভ জিনিসগুলোকে সেখানেই ছেড়ে আসো। ভিড় থেকে আলাদা জীবন চাইলে ভিড় থেকে আলাদা চিন্তা করো এবং ম্যানিফেস্টেশন বাড়াও। মানে যেখানে তুমি পৌঁছাতে চাও, যেমন জীবন তুমি চাও তেমনভাবে কল্পনা করো। বিশ্বাস করো, এটা তোমার জীবনকে বদলে রেখে দেবে। যেন সময়কে অপচয় করো না, যেন সময়কে হেলাই হারিও না, যেন নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, যেন মানুষের নেগেটিভ বলা কথাগুলোকে নিজের জীবনের অংশ বানিও না। বি কেয়ারফুল, নেগেটিভিটি থেকে দূরে থাকো, সময় এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করো।